Chapter 1, Environmental Chemistry. And hopefully this is the last regular class in this chapter. The first one is for today, হচ্ছে Lewis concept of acid and base. Bronsted-Lowry concept or protonic concept. What is acid? What is base? Now Lewis concept. What is acid? What is base? And Lewis concept considering electronic concept. Lewis concept considering electronic concept. তাহলে লুইস কনসেপ্টকে আমরা কনসিডার করব যে এটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। ইলেকট্রনিক কনসেপ্ট, লুইস কনসেপ্ট ইজ কনসিডারিং ইলেকট্রনিক কনসেপ্ট, যেখানে ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট হচ্ছে প্রোটনিক কনসেপ্ট। ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট হচ্ছে প্রোটনিক কনসেপ্ট। তাহলে যেটা ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট, Bronsted-Lowry concept সেটা হচ্ছে প্রোটনিক কনসেপ্ট। প্রোটনিক কনসেপ্ট, ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট হলো প্রোটনিক কনসেপ্ট। নাও যেটা শেয়ার করব সেটা হচ্ছে লুইস কনসেপ্ট, যেটা ইলেকট্রনিক কনসেপ্ট। Bronsted-Lowry concept protonic concept and Lewis concept হবে electronic concept। যেটা protonic concept think করতে হবে যেটা হচ্ছে dealing a proton, সেটা হচ্ছে dealing a proton। যেটা প্রোটনিক কনসেপ্ট সেটা হচ্ছে যে কিসের ডিলিং, ওটা হচ্ছে কিসের ডিলিং, সেটা হচ্ছে প্রোটন ডিলিং। যেটা ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট সেটা হচ্ছে ডিলিং উইথ প্রোটন। অ্যাসিড আর বেজের সাথে কিসের ডিল? প্রোটন। অ্যাসিড বেজের সাথে কিসের ডিল? প্রোটন। অ্যাসিড প্রোটন দিবে, অ্যাসিড প্রোটন ডোনার, বেজ প্রোটন অ্যাকসেপ্টর। অ্যাসিড প্রোটন ডোনেট করবে, বেজ প্রোটন অ্যাকসেপ্ট করবে। তাহলে অ্যাসিড বেজের যেটা প্রোটনিক কনসেপ্ট, ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট, সেটা হচ্ছে ডিলিং উইথ প্রোটন। প্রোটন ডোনেট করবে অ্যাসিড, প্রোটন রিসিভ করবে বেজ। Here যেটা লুইস কনসেপ্ট বা ইলেকট্রনিক কনসেপ্ট, এটা ডিলিং হলো this is dealing with pair electron. This is dealing with pair electron. This is dealing with pair electron. তাহলে ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট যেটা, এটা হচ্ছে গিয়া ডিলিং হলো প্রোটন। আর যেটা লুইস কনসেপ্ট, এটা ডিলিং উইথ হবে পেয়ার ইলেকট্রন। দ্যাট মিনস পেয়ার ইলেকট্রন কেউ দিবে কেউ নিবে, সোজা হিসাব। কে দিবে কে নিবে সেটা পরে আসতেছি। কথা হচ্ছে যে এবার প্রোটনিক কনসেপ্টটা হচ্ছে প্রোটন ডিল করবে, প্রোটন কেউ দিবে কেউ নিবে।
আর ইলেকট্রনিক কনসেপ্ট বলতেছে যে অন্যভাবে, সেখানে লেগে ডিলটা হচ্ছে কি পেয়ার ইলেকট্রন। এই পেয়ার ইলেকট্রন কেউ ডোনেট করবে, কেউ একসেপ্ট করবে। আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে প্রোটনিক কনসেপ্টে কিসের ডিল হয় অ্যাসিড আর বেজের মধ্যে, আর ইলেকট্রনিক কনসেপ্টে কিসের ডিল হয় অ্যাসিড আর বেজের মধ্যে, তাদের মধ্যে ডিলটা কিসের। এখানে তো দুইটা পার্টি, অ্যাসিড বেজ, অ্যাসিড আর বেজের মধ্যে এখানে একটা ডিল। এই ডিলটা কি নিয়ে হচ্ছে? প্রোটনিক কনসেপ্ট বলতেছে ডিলটা হইতেছে প্রোটন নিয়ে, ইলেকট্রনিক কনসেপ্ট বলতেছে না ডিলটা হইতেছে ইলেকট্রন নিয়ে। তো প্রোটনিক কনসেপ্ট কিভাবে ডিল করে, প্রোটন কি করে ডিল করে সেটা তো আমরা দেখলাম প্রিভিয়াস ক্লাসে। আজকে দেখবো যে ইলেকট্রন কিভাবে ডিল করে, কারা ডিল করে, কিভাবে ডিল করে। লুইস কনসেপ্টে অ্যাসিড, লুইস কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড, লুইস কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড? দ্য কেমিক্যাল substance, the chemical substance which accept pair electron is called acid. The chemical substance which accept pair electron is called acid. তাহলে ফার্স্টে বলেছি যে এখানে ডিলটা হচ্ছে পেয়ার ইলেকট্রন, কেউ দিবে কেউ নিবে। এই ক্ষেত্রে অ্যাসিড কি করতেছে? একসেপ্ট করবে। অ্যাসিড কি করবে? একসেপ্ট করবে। যদি মানে আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমরাও নিজেরাও নাকি, ইলেকট্রন ডিলটা মনে থাকতো না, কারণ আমরা অ্যাসিড আর বেজের মধ্যে ইলেকট্রনের ডিলিং সেটা মনে রাখতে পারতাম না। আমরা মনে রাখতে পারতাম হচ্ছে প্রোটনের ডিলিং, কারণ আমরা যত সহজে মনে রাখতে পারতাম যে অ্যাসিড প্রোটন ডোনেট করে, আমরা যত সহজ আমরা যত ইজিলি মনে রাখতে পারি, আমরা যত ইজিলি মনে রাখতে পারি যে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনেট করে, প্রোটন আমাদের কাছে মাথার মধ্যে ফিক্স হয়ে গেছে, প্রোটনটা আমাদের মাথায় ফিক্স হয়ে গেছে, যার কারণে আমরা বুঝি যে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনেট করে, অ্যাসিড প্রোটন ডোনেট করে। ইলেকট্রন ডিলটা মনে থাকবে না, থাকে না, এই জন্য আমরা এইভাবে মনে রাখতাম অ্যাসিড প্রোটন ডোনেট করে, অ্যাসিড প্রোটন ডোনেট করে, তাহলে ইলেকট্রন একসেপ্ট করে, ওইভাবে মনে রাখতাম। এইটা ভুলে যেতাম যে মানে ইলেকট্রনিক কনসেপ্টে কোনটা অ্যাসিড। ইলেকট্রনিক কনসেপ্টে অ্যাসিড কি করে? ইলেকট্রন কি একসেপ্ট করে নাকি ইলেকট্রন ডোনেট করে? ইলেকট্রন দিয়ে তো আমি অ্যাসিড বেসকে বিচার করা হয় না, আমাদের ইলেকট্রন দিয়ে অ্যাসিড আর বেসকে চেনা হয় না, আমরা তো প্রোটন দিয়ে বুঝি, প্রোটন যারা ডোনেট করে অ্যাসিড। তো এই জন্য এটা মনে রাখার একটা সুবিধা হলো প্রোটনিক কনসেপ্টই মনে রাখো যে প্রোটন ডোনেট করলে অ্যাসিড, আর ইলেকট্রন সেক্ষেত্রে কি হবে? একসেপ্ট করবে। যাই হোক, অ্যাসিড দ্য কেমিক্যাল সাবস্টেন্স হুইচ একসেপ্ট পেয়ার ইলেকট্রন, হুইচ একসেপ্ট পেয়ার ইলেকট্রন। তাহলে প্রোটন ডোনেট করে, ইলেকট্রন একসেপ্ট করে। তাহলে the chemical substance which accept pair electron is called acid. The chemical substance which accept pair electron is called acid. তাহলে
যারা প্রোটনিক কনসেপ্টে অ্যাসিড, মানে যত অ্যাসিড প্রোটনিক কনসেপ্টে অ্যাসিড, দ্যাট মিনস যারা প্রোটন ডোনেট করে, তাহলে তাদের রিপ্রেজেন্টেটিভ কে? প্রোটন। অ্যাসিডের রিপ্রেজেন্টেটিভ কে? প্রোটন। অ্যাসিডের রিপ্রেজেন্টেটিভ কে? প্রোটন। তাহলে এই প্রোটন কি করে? এই প্রোটনটা কি করে দেখো, এই এন্ডে ধরো অ্যামোনিয়া, এই এন্ডে অ্যামোনিয়া। তোমাদেরকে আমরা একটু ব্রনস্টের কনসেপ্টে নিয়ে যাই। ব্রনস্টের কনসেপ্টে নিয়ে যাই। এই তো ব্রনস্টের কনসেপ্ট। ব্রনস্টের কনসেপ্টে this is proton donor and this is proton acceptor. হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন ডোনেট করে আর অ্যামোনিয়া সেই প্রোটন অ্যাকসেপ্ট করে। ব্রনস্টের লাউরি কনসেপ্ট যেটা বা প্রোটনিক কনসেপ্টে, তাহলে এইটা আমি এই লুইস কনসেপ্টে নিয়ে আসতেছি, এটাকে লুইস কনসেপ্টে নিয়ে আসতেছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পক্ষ থেকে কে আসছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কে রিপ্রেজেন্ট করতেছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পক্ষে কে আসছে? সে হচ্ছে H+, আর এদিকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হিসেবে আছে। তোমরা জেনে থাকবা যে অ্যামোনিয়ার নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে। অ্যামোনিয়ার নাইট্রোজেনে কি থাকে? লোন পেয়ার ইলেকট্রন থাকে। অ্যামোনিয়া নাইট্রোজেনে লোন পেয়ার ইলেকট্রন থাকে, এন্ড অ্যামোনিয়া সেই লোন পেয়ার ইলেকট্রনটা হাইড্রোজেনকে সাপ্লাই দেয়, হাইড্রোজেন আয়নকে সাপ্লাই দেয়, প্রোটনকে সাপ্লাই দেয়। তোমরা শুনে রাখো, তোমরা চ্যাপ্টার 3 অলরেডি তোমাদের ডান, চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারের ডান। সেখানে একটা টাইপ অফ বন্ড ছিল, সেটা হলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। and try to remember coordinate covalent bond deals with pair electron. coordinate covalent bond হচ্ছে that type of covalent bond যেখানে দুইটা অ্যাটম ওয়ান পেয়ার ইলেকট্রন ডিল করে, এন্ড এইটার সাথে এইটার একটা লিঙ্কিং আছে। দেখো এটার সাথে এই কনসেপ্টের একটা লিঙ্ক আছে। ফার্স্ট পেপারের কোঅর্ডিনেট বন্ড, যতগুলো কোঅর্ডিনেট বন্ডের এক্সাম্পল দেওয়া আছে সবগুলোর মধ্যে মনে রাখবা লুইস কনসেপ্ট আছে। সেই সবগুলো এক্সাম্পল লুইস কনসেপ্টের এক্সাম্পল। এন্ড অ্যাজ এ রেজাল্ট কোঅর্ডিনেট বন্ডে যে ডোনার এন্ড যে রিসিভার তারাই হচ্ছে অ্যাসিড বেস, তারাই হচ্ছে বেস অ্যাসিড। এন্ড যখন কোঅর্ডিনেট বন্ডের ফরমেশন পড়াইছি তখন এইটা একটা কোঅর্ডিনেটেড বন্ডের ফরমেশন হিসেবে দেখানো ছিল, এটাকে একটা কোঅর্ডিনেট বন্ডের ফর্ম দেখানো হয়েছিল। অর্থাৎ নাইট্রোজেন তার লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে ডোনেট করে। এই টাইপের বন্ডিং কে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। আর যেটাতে কোঅর্ডিনেট বন্ড সেখানে অ্যারো সাইন ইউজ করা হয়, অ্যারো সাইন দেওয়া হয় সেই জায়গাতেই। তার মানে অ্যামোনিয়া নাইট্রোজেন থেকে লোন পেয়ার ইলেকট্রন প্রোটনকে সাপ্লাই দেয় এবং সেই প্রোটনটা সে রিসিভ করে, করে অ্যামোনিয়ামে কনভার্ট হয়, অ্যামোনিয়ামে কনভার্ট হয়। তাহলে পরে এইখানে আমরা যদি অনলি এর রোলটা দেখি, অনলি H+ এর রোল দেখি, তাহলে H+ এর রোলটা কি? যে ইট একসেপ্ট পেয়ার ইলেকট্রন, ইট একসেপ্ট পেয়ার ইলেকট্রন। তাহলে H+ ইজ অ্যান অ্যাসিড, H+ ইজ অ্যান অ্যাসিড, অথবা H+ যার কাছে থাকবে সে হচ্ছে অ্যাসিড। H+ যার কাছ থেকে আসবে সে অ্যাসিড, H+ অ্যাসিড।
তার মানে হচ্ছে আমি এইটা দিয়ে প্রথমে মেক শিওর করলাম যে ব্রনস্টেড লাউরি কনসেপ্টের মানে যে এক্সপ্লেনেশন আছে এমন না যে সেটা লুইস কনসেপ্ট দিয়ে পসিবল না। আমি আগেই মেক শিওর করলাম, আগেই কনফার্ম করলাম যে লুইস কনসেপ্ট ইনক্লুডিং দ্য সাবস্টেন্সেস অফ ব্রনস্টেড কনসেপ্ট, অর্থাৎ ব্রনস্টেড কনসেপ্টের মধ্যে থেকেই আমরা মানে লুইস কনসেপ্ট এমন না যে ব্রনস্টেড কনসেপ্ট থেকে বের হয়ে আসা। তো দেখো এইবার আসো তাহলে স্পেশালিটি কি, এই স্পেশালিটি কি এই কনসেপ্টে এরকম আর ডিল গুলা কি কি আছে দেখো, কোথায় কোথায় এই ডিলিংটা আছে। অ্যামোনিয়ার নোন পেয়ার ইলেকট্রন, অ্যামোনিয়া সেটা সাপ্লাই দিবে যেটা বোরনের সাথে তার ডিল, তার কারণে H3 লেফটে আসছে। আরো এমন হইতে পারছে, এটা এই দিক থেকে দেখালে দেখো এই যে বোরন ট্রাইক্লোরাইড কি করছে, নাইট্রোজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিতে পারে। ওকে ফাইন। অ্যামোনিয়ার কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন ইভেন কে নিতে পারে, কপার 2+ আয়ন। অ্যামোনিয়া থেকে লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করছে কপার 2+ আয়ন, অ্যামোনিয়া থেকে লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করছে বোরন ট্রাইক্লোরাইড, অ্যামোনিয়া থেকে লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করছে হচ্ছে H পজিটিভ। এই কম্বিনেশনে কি হইছে, অ্যামোনিয়াম। এই কম্বিনেশনে কি হবে, বোরন ট্রাইক্লোরাইড আর অ্যামোনিয়ার একটা জাস্ট কোঅর্ডিনেশন। এই কম্বিনেশনে কি হবে, এই কম্বিনেশনে হবে হচ্ছে এইটা। ও চলে আসছে, ঠিক আছে ঠিক আছে, পরে 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 পরে। তাহলে ফলো করো, এটা কি ভ্যালিড না অ্যামোনিয়াম, এটা কি আমরা হতে দেখি না অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে। তার মানে এই ডিল, এটা হচ্ছে ডিলিং বিটুইন H+ and ammonia. This is the dealing between H+ and ammonia, and this is the result. This is the dealing between ammonia and boron trichloride. This is the result. This is the dealing between ammonia and copper 2+, and this is the result. This is the result. দেখো আরো অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, এর কি হয় ফলো করো, এর হয় হচ্ছে হাইড্রেশন। অ্যালুমিনিয়াম 3+ এর কি হয়, হাইড্রেশন হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। অ্যালুমিনিয়ামের হাইড্রেশন হাইড্রোলাইসিস হয়, অ্যালুমিনিয়ামের আয়নের কি হয়, হাইড্রোলাইসিস হয়, অ্যালুমিনিয়াম আয়ন হাইড্রোলাইসিস হয় হয়ে কি হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। অ্যালুমিনিয়াম আয়নের হাইড্রোলাইসিস হয়, এই হাইড্রোলাইসিস হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়। আচ্ছা এই জায়গাটা একটু পরে কাছে যাচ্ছি, এই জায়গাটা একটু পরে কাছে যাচ্ছি, আগে এইটা অ্যামোনিয়ার সাথে ডিলগুলো শেষ করি। অ্যামোনিয়া ডিল করতেছে H+ এর সাথে, অ্যামোনিয়া ডিল করতেছে বোরন ট্রাইক্লোরাইডের সাথে, অ্যামোনিয়া ডিল করতেছে কপার আয়নের সাথে। এখন এই প্রত্যেকটা ডিলে অ্যামোনিয়া থেকে কি করতেছে, লোন পেয়ার ইলেকট্রন প্রোটন নিতেছে, লোন পেয়ার ইলেকট্রন বোরন ট্রাইক্লোরাইড অ্যাকসেপ্ট করতেছে অথবা কপার অ্যাকসেপ্ট করতেছে। কপার অ্যাকসেপ্ট করে তার এক্সাম্পল এটা, কপারের সাথে যে অ্যামোনিয়ার ডিল হয় এটা তার এক্সাম্পল, এটা তার এক্সাম্পল। ওকে ফাইন। এই সিনারির পরে, এটার পরে যখন তোমাকে বললাম
এইটা তোমার নলেজে আসার পরে যখন তোমাকে বললাম লুইস অ্যাসিড ইজ 1 H+ 2 boron trichloride 3 copper 2+, which one is correct? Which one is correct? A 1 2, B 1 3, C 2 3, D 1 2 3. Right now, for the presence of this class, because of presence of this class, তুমি আজকে এই ক্লাসে থাকার কারণে you can answer this, যে এটা D. Because of presence of this class, you can answer, the answer is D. Otherwise, I'm quite sure যে কতটা তোমাদের কাছে মনে হইতে পারতো যে এখানে অল কারেক্ট, কতটা তোমাদের কাছে মনে হতে পারতো যে এখানে অল কারেক্ট। তো লুইস কনসেপ্ট হচ্ছে এমন যে মানে অনেকটা তোমাকে আনইউজুয়াল মনে হবে। তো এখন আসো যে আমরা লুইস অ্যাসিড হিসেবে H+ দেখলাম, দেখব, বোরন ট্রাইক্লোরাইড দেখলাম, দেখব, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখিনি, দেখাই দিলাম, কপার 2+ দেখব, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ দেখব, আর একটাকে ইউজ করব, তা হলো সালফার ডাইঅক্সাইড। তা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তোমাদেরকে লুইস অ্যাসিড হিসেবে এক্সাম্পল দিবে, মানে দিতে পারে অনেক, এর কোনো লিমিট নাই, অনেক দিতে পারে। লুইস কনসেপ্ট এমন একটা কনসেপ্ট, বাট এদের এটা তো ডিরেক্টলি H+ অ্যাসিড। বোরন ট্রাইক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই ক্ষেত্রে একটু বলে রাখি, বোরন ট্রাইক্লোরাইডই হইতে হবে এমন না, এটা বোরন ট্রাইক্লোরাইড হলো কোনো সমস্যা নাই। ইভেন in the year 2018 শুধুমাত্র স্টেমের কারণে আমাদেরকে বোরন ট্রাইহাইড্রাইড দিয়ে এক্সপ্লেন করা লাগছে, স্টেমের কারণে। কারণ সেইবার স্টেমে এক সাইডে ছিল বোরন, আরেক সাইডে ছিল নাইট্রোজেন, ওয়ান এন্ডে ছিল কি বোরন, আরেকটা এন্ডে ছিল নাইট্রোজেন। এন্ড বলছিল কি জানো, যে এদের হাইড্রাইড, ওয়ার্ডটা হলো হাইড্রাইড, বোরনের হাইড্রাইড এন্ড নাইট্রোজেনের হাইড্রাইড, বোরনের হাইড্রাইড and nitrogen hydride respectively acid base, which concept is applicable for this? কোন কনসেপ্ট এটা এর জন্য অ্যাপ্লিকেবল, কোন কনসেপ্ট দিয়ে এক্সপ্লেইন করা যাবে? তো বোরনের হাইড্রাইড, নাইট্রোজেনেরও হচ্ছে হাইড্রাইড, তো দ্যাট এই কারণে আমাকে এটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন নেওয়া লাগছে, এটার হাইড্রোজেন দিয়ে এরও হাইড্রোজেন নেওয়া লাগছে। তো দ্যাট এখানে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে হাইড্রোজেন থাকলেও ইভেন কোনো সমস্যা নাই।
তাহলে বোরন থাকাটাই হচ্ছে ব্যাপার, অ্যালুমিনিয়ামেও তাই, অ্যালুমিনিয়াম থাকাটাই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে বলি যে এই এদের এই 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 যে এটা একটা যেটা, এই যে এইটা যেটা, এইটা একটা ক্যাটাগরি, এইটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হলো গিয়া যাদের মধ্যে ইনকমপ্লিট অক্টেট থাকে। ইনকমপ্লিট অক্টেট যাদের আছে তারাই লুইস অ্যাসিড। অক্টেট যেখানে যার ইনকমপ্লিট সেই লুইস অ্যাসিড, ইনকমপ্লিট অক্টেট লুইস অ্যাসিড। অক্টেট ইনকমপ্লিট থাকলে লুইস অ্যাসিড, অক্টেট ইনকমপ্লিট থাকলে লুইস অ্যাসিড। অক্টেট ইনকমপ্লিট এটা একটা ক্যাটাগরি যে লুইস অ্যাসিড। আচ্ছা, এবার কপার যারা আছে, কপার কাকে রিপ্রেজেন্ট করতেছে? কপার এখানে একা কপার, কিন্তু কপার একটা টিমকে রিপ্রেজেন্ট করতেছে। কপার এখানে এক্সাম্পল, বাট কপারও কাউকে রিপ্রেজেন্ট করতেছে। কপার কাদেরকে রিপ্রেজেন্ট করতেছে? কপার রিপ্রেজেন্ট করতেছে যাদের ইনকমপ্লিট ডি অরবিটাল। কপার তাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কপার এখানে। তাহলে লুইস অ্যাসিড ক্যাটাগরিক্যালি ইনকমপ্লিট অক্টেট যাদের, তারা লুইস অ্যাসিড ক্যাটাগরিক্যালি যাদের ইনকমপ্লিট ডি অরবিটাল। যাদের ইনকমপ্লিট ডি অরবিটাল, তার মানে তোমরা ধরতেই পারতেছো যে ডি অরবিটাল পার্সিয়াল ফিল্ড কাদের। এরপরে অ্যালুমিনিয়াম, সেও একটা ক্যাটাগরি, বা অ্যালুমিনিয়ামও কোন একটা কারণে আসছে। অ্যালুমিনিয়াম কোন তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যালুমিনিয়াম রিপ্রেজেন্ট করতেছে যারা হাইড্রোলাইসিস হয়, যাদের হাইড্রোলাইসিস হয় অ্যালুমিনিয়াম তাদের পক্ষ থেকে আসছে। বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা কাদের পক্ষ থেকে আসছে? এরা কাদেরকে রিপ্রেজেন্ট করতেছে? যে আমরা লুইস অ্যাসিডের হয়ে আসছি যাদের অক্টেট ইনকমপ্লিট। কপার একটা এক্সাম্পল, কিন্তু সে কাদের হয়ে আসছে, সে কাদের পক্ষ থেকে আসছে? যে যাদের ডি অরবিটাল ইনকমপ্লিট। কপার বলতেছে যে যাদের ডি অরবিটাল ইনকমপ্লিট তারা লুইস অ্যাসিড, আমি আসছি তাদের হয়ে আস। অ্যালুমিনিয়ামে বলতেছি তুমি কাদের হয়ে আসছো, তুমি কোন টিমের, তুমি কোন দলের, তুমি কাদের হয়ে আসছো? ও বললো যে আমি তাদের হয়ে আসছি যারা হাইড্রোলাইসিস হয়। যে আয়নগুলো হাইড্রোলাইসিস করে, মানে অর্থাৎ যে আয়নগুলো হাইড্রোলাইসিস হয়, মানে যাদের হাইড্রোলাইসিস হয়, যাদের হাইড্রোলাইসিস হয় অনেক আছে, আরো কিছু কিছু আছে যাদের হাইড্রোলাইসিস হয়। তো অ্যালুমিনিয়াম হচ্ছে তাদের হয়ে আসছে, যে অ্যালুমিনিয়াম আসছে তাদের থেকে আসছে, যে আমি যারা কিনা যারা যত আয়ন যেগুলো হাইড্রোলাইসিস হয়, যত আয়ন যাদের হাইড্রোলাইসিস হয়, সেই আয়নগুলা লুইস অ্যাসিডকে রিপ্রেজেন্ট করবে। আর সালফার ডাইঅক্সাইড আসছে কাদের পক্ষ থেকে? এটা তো বোঝাই যাচ্ছে। সালফার ডাইঅক্সাইড আসছে নন মেটালের অক্সাইডদের পক্ষ থেকে। সালফার ডাইঅক্সাইড আসছে অক্সাইডের পক্ষ থেকে। অক্সাইডের পক্ষ থেকে একজনকে নিয়ে আসছি, এই যে অক্সাইড যারা, তারা অক্সাইডের পক্ষ থেকে নিয়ে আসছি। ওরে নিয়ে আসছি হাইড্রোলাইসিস কারা হয় তাদের পক্ষ থেকে। এরে নিয়ে আসছি ডি অরবিটাল ইনকমপ্লিট কারা থাকতে হয় বা যাদের থাকে তাদের পক্ষ থেকে। এদেরকে নিয়ে আসছি ইনকমপ্লিট অক্টেট থাকলে। আর এটা তো হলো গিয়ে লিডার। তো রিমেম্বার, তোমাকে বলবে হোয়াট ইজ লুইস অ্যাসিড, এক্সপ্লেইন, কোন একটা দিয়ে বলবে যে এটা লুইস অ্যাসিড কেন, এটা লুইস অ্যাসিড কেন, এটা লুইস অ্যাসিড কেন। লুইস অ্যাসিডের ডেফিনেশন এন্ড এদের অ্যাক্টিভিটি দেখালেই হবে। এই হচ্ছে লুইস অ্যাসিড। এবার হচ্ছে বেস। the chemical substance which donate pair electron is called base. তাহলে the chemical substance which donate pair electron,
the chemical substance which donates pair electron is called base. তাহলে আবার আসো যে এবার হচ্ছে বেস, তার মানে হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্টে বেস কি? প্রোটনিক কনসেপ্টে বেস হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করে, প্রোটনিক কনসেপ্টে বেস হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করে, তাহলে ইলেকট্রনিক কনসেপ্টে ইলেকট্রন ডোনেট করে, সিম্পল। Now the chemical substance which donates pair electron is called base. Ammonia is a Lewis base. Explain করো, তোমাকে বললো যে অ্যামোনিয়া ইজ আ লুইস বেস, এক্সপ্লেইন করো। এইখানে তোমার একটা ব্যাপার আছে দেখবা, ব্যাপারটা হচ্ছে যে আর্হেনিয়াস কনসেপ্টে অ্যাসিড বেস অ্যাসিড বেস, ডোনেটেড কনসেপ্টে অ্যাসিড বেস অ্যাসিড বেস, কিন্তু লুইস কনসেপ্টে আসছে দেখো কি মানে অ্যাসিড বেস কে বলে লুইস অ্যাসিড, লুইস বেস। এটা লুইস কনসেপ্টের একটা সিগনিফিকেন্স। তো অ্যামোনিয়া ইজ আ লুইস বেস মানে লুইসের কনসেপ্টে এই কারণে বলছে লুইস বেস। তাহলে অ্যামোনিয়া ইজ এ লুইস বেস, এক্সপ্লেইন করো। তাহলে সেই এক্সপ্লেনেশনটা এইখানেই বুঝাচ্ছে, এই যে অ্যামোনিয়া ডোনেটস পেয়ার ইলেকট্রন, অ্যামোনিয়া সাপ্লাইজ পেয়ার ইলেকট্রন, অ্যামোনিয়া সাপ্লাইজ পেয়ার ইলেকট্রন, and whose supply pair electron is called base according to Lewis concept, so that it is Lewis base. The ammonia is Lewis base. এখন আসো লুইস বেজের কমন এক্সাম্পল। লুইস বেজের মধ্যে অ্যামোনিয়া লুইস বেজকে রিপ্রেজেন্ট করবে, ওয়াটার লুইস বেজ, ওয়াটার লুইস বেজ, লুইস বেজ বলতে অ্যামোনিয়া এক্সাম্পল, ওয়াটার এক্সাম্পল, OH মাইনাস এক্সাম্পল, Cl মাইনাস এক্সাম্পল, Cl মাইনাস এক্সাম্পল, NH2 মাইনাস এক্সাম্পল, এরা লুইস বেজের এক্সাম্পল। রিমেম্বার, এরা হচ্ছে লুইস বেজের এক্সাম্পল। এক্ষেত্রে ক্যাটাগরিক্যালি নাইট্রোজেনের কাছে লোন পেয়ার, অক্সিজেন ওয়াটারের কাছে লোন পেয়ার। নাইট্রোজেনের কাছে আসছে লোন পেয়ার ইলেকট্রন, ওয়াটারের কাছে আসছে লোন পেয়ার ইলেকট্রন। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন এন্ড ওয়াটার অক্সিজেনের কাছে আছে লোন পেয়ার ইলেকট্রন। ইভেন আরেকটা এক্সাম্পল ইনক্লুড করতে যাচ্ছি, মিথানল, ওটাও লুইস বেজ। মিথানলকে বলা হবে লুইস বেজ, লুইসের কনসেপ্টের কারণে। অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে। অ্যামোনিয়া লুইস বেজ, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার, ওয়াটার লুইস বেজ হিসেবে কাজ করবে, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন। আর এরা হলো নেগেটিভ, যতগুলো নেগেটিভ আছে, যে কটা নেগেটিভ আয়ন আছে, OH নেগেটিভ আয়ন, Cl নেগেটিভ আয়ন, সায়ানাইড নেগেটিভ আয়ন, অ্যামাইন নেগেটিভ আয়ন, এরা লুইস বেজের এক্সাম্পল। নেগেটিভ লিগ্যান্ড যাদেরকে বলে, এদেরকে আরেকটা ওয়ার্ড বলি আমরা, যেহেতু চ্যাপ্টারটি আমরা জানি তাই বলে রাখি, এদেরকে বলা হয় নেগেটিভ লিগ্যান্ড। এরা হচ্ছে নেগেটিভ লিগ্যান্ড। তার মানে তোমরা যে কটাকে নেগেটিভ লিগ্যান্ড জানবা তারা হচ্ছে লুইস বেজ। যারা নিউট্রাল লিগ্যান্ড, এরাও লিগ্যান্ড, এরাও লিগ্যান্ড, কিন্তু এরা হলো নিউট্রাল, নিউট্রাল লিগ্যান্ড। তাহলে আমি লুইস অ্যাসিড হিসেবে যাদেরকে দেখালাম আর লুইস বেজ হিসেবে যাদেরকে দেখালাম, এটা হচ্ছে হাইয়েস্ট পসিবিলিটি। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়ে ছেড়ে দেওয়া যায়, কিন্তু মানে তোমরা যে কোনো লেভেলে যেন প্রবলেমে না পড়ো, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে যেন সমস্যা না হয়, সেই জন্য তোমাদের অ্যাডভান্স প্রিপারেশন এটা। তাহলে আমরা যাদেরকে নেগেটিভ লিগ্যান্ড হিসেবে মার্ক করি, যাদেরকে নেগেটিভ লিগ্যান্ড হিসেবে আইডেন্টিফাই করি, তারা এইখানে লুইস বেজকে রিপ্রেজেন্ট করতেছে, আর এর সাথে ওরা তো অ্যাড হইল। তো এরাই হচ্ছে লুইস বেজ। এন্ড কেন লুইস বেজ, আমার কখন আমরা একটা সাবস্টেন্সকে বলি লুইস বেজ, এই হচ্ছে গিয়া অ্যাসিড বেজের লুইস কনসেপ্ট। অ্যাসিড বেজের লুইস কনসেপ্ট বা ইলেকট্রনিক কনসেপ্ট। দ্য মেজর টপিক ডান। এখন কিছু ছোট ছোট করে কিছু কিছু টপিক। ওকে, আসো। সেটা হচ্ছে
এখন হলো গিয়া জাস্ট ফর কিপিং নোট, তোমাদের নোট তৈরি করা, তোমাদের মানে এমসিকিউটা স্ট্রং করার জন্য, সেটা হলো গিয়া ইনফরমেশন গুলো নোট করার জন্য আমি বলতেছি। সেটা হচ্ছে এরকম, ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট, এটা একটা পার্ট আছে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট, এই পার্টের নোট কি? ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট এর পার্টের নোট হলো এটা মনে রাখা যে সাইলেন্ট কিলার কোনটাকে বলে? কার্বন মনোক্সাইড। সাইলেন্ট কিলার কোনটাকে বলে? কার্বন মনোক্সাইড। সাইলেন্ট কিলার কোনটাকে বলে? কার্বন মনোক্সাইড। এটা জানা রাখো যে কার্বন মনোক্সাইড গ্যাস, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। কার্বন মনোক্সাইড গ্যাস যদি আমরা ইনহেল করি তাহলে পরে কার্বন মনোক্সাইড গ্যাস কি হয়, ব্লাডের হিমোগ্লোবিনটাকে ব্লাডের যে অক্সিজেন পাস হয় যখন, সেটা অক্সি হিমোগ্লোবিন পাস হয়। কিন্তু কার্বন মনোক্সাইড ইনহেল করলে অক্সি হিমোগ্লোবিনটা হয়ে যায় কার্বক্সি হিমোগ্লোবিন। যখন অক্সি হিমোগ্লোবিন প্রাইমারি পলিউটেন্ট এর এক্সাম্পল হিসেবে এমসিকিউ তে আমরা অপশন দিব সালফার ডাইঅক্সাইড। প্রাইমারি পলিউটেন্ট হুইচ অফ দ্য ফলোইং? প্রাইমারি পলিউটেন্ট হুইচ অফ দ্য ফলোইং? এমসিকিউর অপশনে থাকবে সালফার ডাইঅক্সাইড। সেকেন্ডারি পলিউটেন্ট অপশনে আমরা দিব হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। বলেই দিচ্ছি যা দিব। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইমারি পলিউটেন্ট? অপশন দিব হচ্ছে SO2। হুইচ অফ দ্য ফলোইং ইজ সেকেন্ডারি পলিউটেন্ট? সেখানে অপশন দিব NO2, তবে ওখানে আবার SO3ও দিতে পারি। আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি যে আমার একটা মনে করো যে একটা প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা হইতেছে যে আমি তোমার মানে সকল বোর্ডের সকল সময় সব বছরের ইভেন বিভিন্ন স্কুলে কলেজের এন্টায়ার ঢাকার বাইরে সব কোশ্চেন আমি কি করি, মানে মাঝে মাঝে সব চেক করে আমার মাথার মধ্যে এগুলাকে রাখি। এই কারণে আমি বলে দিতে পারবো যে তোমার ধরো মানে কোন কোন জায়গা থেকে এমসিকিউ হয় এবং সেই এমসিকিউ তে কোন কোন অপশন গুলা দেয়, কারেক্ট অপশন হিসেবে কি দেয়, ইভেন কারেক্টের এগেইনস্টে ইনকারেক্ট গুলাই কি দেয়। তো আমরা প্রাইমারি পলিউটেন্টে SO2 দেখবো, বারবারই দেখে আসতেছি। সেকেন্ডারি পলিউটেন্টে NO2টাই বেশিরভাগ আছে, কিন্তু একবার আমার চোখে পড়ছে কে যেন দিছিল SO3, NO2 ছিল না, SO3। সেই কারণে আমি সেটাও মনে করে দিয়ে দিলাম যে SO3 হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। আচ্ছা, এক্ষেত্রে একটু হয়তো বলতে পারো যে স্যার এগুলো কি? প্রাইমারি পলিউটেন্ট মানে হচ্ছে যেটা ডিরেক্ট এমিশন হয়, আর সেকেন্ডারি পলিউটেন্ট হচ্ছে যেটা কনভার্ট হয়ে এমিশন হয়, ডিরেক্ট ওইটাই এমিশন হয় না, পরে কনভার্ট হয়। আচ্ছা, এবার ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টের পাশে এফজিডি প্লান্টের একটা কথা মনে রাখা। এফজিডি প্লান্ট, FGD ফ্লু গ্যাস ডিফিউজার। তোমাকে এখানে একটা এমসিকিউ ফেস করতে হবে, এখান থেকে একটা এমসিকিউ ফেস করতে হবে। একটা এমসিকিউ বলতে এমসিকিউ একটা, কিন্তু দুই ধরনের এমসিকিউ। কোন একটা এমসিকিউ হবে এফজিডি প্লান্টে যেখানে কারেক্ট অপশন হবে
SO2 কখন কারেক্ট অপশন SO2 যখন বলবে যে FGD প্ল্যান্ট দিয়ে কোন গ্যাস অ্যাবজর্ব করা হয় FGD প্ল্যান্টে কোন গ্যাসটাকে অ্যাবজর্ব করে which gas absorbed by FGD plant which gas absorbed with FGD plant সেটার জন্য তুমি দেখবা যে অপশন এটা ঠিক আছে আর FGD প্ল্যান্টের আরেকটা এমসিকিউ দিবে যেই এমসিকিউ তে তোমার কারেক্ট অপশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কোন এমসিকিউ তে তোমার কারেক্ট অপশন হবে ক্যালসিয়াম কার্বনেট যেই এমসিকিউর কোশ্চেন হবে যে FGD প্ল্যান্টে কি ইউজ করা হয় ক্লিয়ার বলে দিলাম যে FGD প্ল্যান্ট নিয়ে দুইটা এমসিকিউ হবে আইদার কোশ্চেন করবে যে FGD প্ল্যান্ট কোন গ্যাসটাকে অ্যাবজর্ব করে অথবা বলবে যে FGD প্ল্যান্টে কোনটা ইউজ করা হয় ফ্লু গ্যাস ডিফিউজার তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট এটা একটা সেগমেন্ট এই সেগমেন্ট থেকে এই হচ্ছে গিয়ে তোমার নলেজ এই নলেজ দেখে দাও তুমি ওভারকাম করে যাবে আচ্ছা এবার তোমার পার্ট হচ্ছে সারফেস ওয়াটার এরপরে তোমাদের পার্ট হচ্ছে সারফেস ওয়াটার আচ্ছা সারফেস ওয়াটার ওয়ান টাইপ হচ্ছে সফট ওয়াটার যেটা হচ্ছে 2.5% একটা হচ্ছে হার্ড ওয়াটার যেটা বাকি 97.5% সারফেস ওয়াটার সফট ওয়াটার এন্ড হার্ড ওয়াটার সফট ওয়াটার হার্ড ওয়াটার তাহলে তোমার জানতে হলো যে সফট ওয়াটার কত পার্সেন্ট এন্ড হার্ড ওয়াটার কত পার্সেন্ট এই হচ্ছে সারফেস ওয়াটার সারফেস ওয়াটারে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে পিউরিটি ক্রাইটেরিয়া সারফেস ওয়াটারের পিউরিটি ক্রাইটেরিয়া গুলো কি কি নাম্বার 1 হার্ডনেস নাম্বার 2 dissolved oxygen number 3 BOD number 4 COD number 5 TDS number 6 6 এর আগে দেওয়া উচিত ছিল এটা যাই হোক তাহলে পিএইচ তাহলে এগুলো হচ্ছে তোমার পিউরিটি ক্রাইটেরিয়া অফ সারফেস ওয়াটার হার্ডনেস অফ ওয়াটার হার্ডনেস কত ডিজলভ অক্সিজেন তার মানে ডিও কত বিওডি কত সিওডি কত টিডিএস কত পিএইচ কত পিউরিটি ক্রাইটেরিয়া এগুলো হচ্ছে পিউরিটি ক্রাইটেরিয়া এই পিউরিটি ক্রাইটেরিয়াতে আমি এখন একটা শর্ট ডেসক্রিপশন দিব সেই ডেসক্রিপশনটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হলো হার্ডনেস অফ ওয়াটার হার্ডনেস অফ ওয়াটার হচ্ছে দা প্রেজেন্স অফ ক্যালসিয়াম এন্ড magnesium ion in water hardness of water মানে হলো presence of calcium ion and magnesium ion in water presence of calcium ion and magnesium ion in water is called hardness of water hardness তোমরা জানো যে এটা টু টাইপ একটা হার্ডনেস হলো টেম্পোরারি হার্ডনেস একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস যেটা টেম্পোরারি হার্ডনেস সেটা হইতেছে যে বাইকার্বনেট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বেশি হয় বাইকার্বনেট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম টেম্পোরারি হার্ডনেস হচ্ছে বাইকার্বনেট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম
তার মানে হচ্ছে যে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ফর্মে যদি থাকে তাহলে এটা হলো টেম্পোরারি হার্ডনেস। আর এই টেম্পোরারি হার্ডনেস খুব সহজেই রিমুভ করা যায় জাস্ট বয়েল করে, জাস্ট বয়েল করেই। কারণ বয়েল করলে ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়। তাহলে এই টাইপের হার্ডনেস হচ্ছে কি টেম্পোরারি হার্ডনেস, এন্ড এই টেম্পোরারি হার্ডনেস আমরা ইজিলি রিমুভ করতে পারি। এটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। আর টেম্পোরারি হার্ডনেস হয় বিকজ অফ প্রেজেন্স অফ বাইকার্বনেট ফর্ম অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। তার মানে বাইকার্বনেট টেম্পোরারি হার্ডনেস। অ্যানাদার যেটা সেটা হলো গিয়া পার্মানেন্ট হার্ডনেস। পার্মানেন্ট হার্ডনেস যেটা সেটা হলো গিয়া বিকজ অফ তোমার ক্যালসিয়ামের ক্লোরাইড, ম্যাগনেসিয়ামেরও ক্লোরাইড, ক্যালসিয়ামেরও সালফেট, ম্যাগনেসিয়ামেরও সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট। যদি ক্যালসিয়াম ক্লোরাইড ফর্মে কিংবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্মে থাকে, ক্যালসিয়াম সালফেট ফর্মে, ম্যাগনেসিয়াম সালফেট ফর্মে থাকে, তাহলে এটাকে কনসিডার করা হবে যে পার্মানেন্ট হার্ডনেস। আর এই পার্মানেন্ট হার্ডনেস সহজে কি করা যায় না, রিমুভ করা যায় না। তবে এটা রিমুভাল প্রসেসের মধ্যে একটা রিমুভাল প্রসেস হলো রিমুভাল মেথড। এটার একটা রিমুভাল মেথড জানা থাকা মানে এমনিতেই জেনে রাখো যে আয়ন 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 এক্সচেঞ্জ মেথড, আয়ন এক্সচেঞ্জ মেথড। রিমুভাল মেথড অফ পার্মানেন্ট হার্ডনেসটা হলো আয়ন এক্সচেঞ্জ মেথড। রিমুভাল মেথড অফ পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মেথড বলে, আয়ন এক্সচেঞ্জ মেথড বলে, রিমেম্বার। তাহলে টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস। আচ্ছা, এবার তোমার acceptable ভ্যালু, acceptable ভ্যালু মনে রাখো 150 ppm হলো ক্যালসিয়ামের জন্য, আর 100 ppm হলো ম্যাগনেসিয়ামের জন্য। 150 ppm হচ্ছে ক্যালসিয়ামের জন্য আর 100 ppm হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য। তাহলে ক্যালসিয়ামের acceptable হচ্ছে গিয়া 150 ppm আর ম্যাগনেসিয়াম acceptable হচ্ছে গিয়া 100 ppm। এগুলো নোট করে রাখার মতো ইনফরমেশন, কারণ এগুলা বই থেকে বই ভ্যারি করে, ইনফরমেশন অনেক ভ্যারি করে। তবে আমি এগুলো ক্রস চেক করে টোরে মোটামুটি যেটা মোস্ট অফ দ্য টাইম বা মোস্ট কমন সেটাই আমি নিচ্ছি। হার্ডনেস অফ ওয়াটারের জায়গায় এই হচ্ছে তোমার নরম। দেন তুমি মেনশন করছো ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন সেটা বলছিল যে ডিও। শুধু এইটা মনে রাখো যে acceptable, acceptable ভ্যালু কত, এটা হলো 2 থেকে 4 না সরি ডিও, ডিও যেটা এটা হলো 6 থেকে 10 মিলিগ্রাম পার লিটার, 6 থেকে 10 মিলিগ্রাম পার লিটার, 6 থেকে 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে ডিও ডিও যেটা হচ্ছে acceptable হচ্ছে 6 থেকে 10 মিলিগ্রাম পার লিটার, ডিও এটা 6 থেকে 10 মিলিগ্রাম পার লিটার। ডিওটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন মানে হচ্ছে যে সারফেসের যে ওয়াটার, ডিফারেন্ট সোর্স অফ ওয়াটার, এই ওয়াটারের ভেতরে অক্সিজেন মলিকিউল হিসেবে এই যে ফ্রি অক্সিজেন থাকে, ফ্রি অক্সিজেন মলিকিউল থাকে। এই যে ফ্রি অক্সিজেন মলিকিউল ওয়াটারে ডিজলভ থাকে, এই ফ্রি অক্সিজেন মলিকিউল গুলা যারা অ্যাকোয়াটিক ফ্লোরা বা অ্যাকোয়াটিক ফনা তাদের মানে তারা যে ইনহেল করে, তারা যে ধরো ব্রিদিং করে, তারা যে রেসপিরেটরি সিস্টেম চালায়, সেটা হচ্ছে সেই অক্সিজেন দিয়ে।
এটা হচ্ছে ডিও। ডিওর পরে বিওডি মেনশন করা না? তো বিওডি বাই দ্য টাইম তোমরা জেনেছো যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ডিওটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ডিওটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো ডিও হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে এটা হচ্ছে তোমার অনেকটা এরকম যে বিওডিটা হলো অনেকটা এরকম যে বিওডি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ডিও অফ ওয়াটার মাইনাস ফাইনাল ডিও অফ ওয়াটার। ফাইনাল ডিও, ইনিশিয়াল ডিও এন্ড ফাইনাল ডিও, অর্থাৎ ইনিশিয়ালি কত ডিও আছে আর ফাইনালি কত ডিও আছে। একটা ওয়াটারকে কি করা হয়, রেখে দেওয়া হয় 25 ডিগ্রি সেলসিয়াসে 3 ডেজ। 25 ডিগ্রি সেলসিয়াসে 3 ডেজ, 25 ডিগ্রি সেলসিয়াসে 3 ডেজ, তাও আবার একটা ডার্ক রুমে। একটা ডার্ক রুমে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 3 ডেজ একটা ওয়াটারকে রেখে দেয়। রাখার আগে ডিও মেপে নেওয়া হয় যে ডিও কত আছে, এবং রাখার পরে ডিও মাপা হয় কত আছে। এই দুইটা ডিফারেন্স থেকে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটাকেই ওই ওয়াটারের বিওডি হিসেবে দেখা হয়। এটাকে ওই ওয়াটারের বিওডি হিসেবে দেখা হয়। এন্ড বিওডি মধ্যে মনে রাখতে হবে যে বিওডি একসেপ্টেবল ভ্যালু মনে করা হবে যে 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটার। 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটার একসেপ্টেবল ভ্যালু হচ্ছে 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটার, অথবা এটাকে 2 থেকে 4 ppm বলা হবে। 2 থেকে 4 ppm, তাহলে একসেপ্টেবল বিওডি হচ্ছে 2 থেকে 4 ppm, এটাই একসেপ্টেবল এন্ড এটা হচ্ছে সেফ। তবে এর সাথে নোট রাখতে হবে যে অ্যাবভ 10 ppm is highly polluted। অ্যাবভ 10 ppm হচ্ছে হাইলি পলিউটেড। মানে যদি কোনোভাবে বিওডি ক্রস করে 10 ppm কে, অর্থাৎ 10 ppm এর থেকেও যদি মনে করো বিওডি বেশি মনে করা হয়, তাহলে সেখানে এটাকে মনে করা হবে যে হাইলি পলিউটেড। তাহলে এই কারণে বিওডির একটা চার্ট আছে যে পলিউশন মানে পলিউটেড, মানে একটা হচ্ছে যে সেফ, একটা হচ্ছে যে ধরো মডারেট, একটা হচ্ছে পলিউটেড, একটা হচ্ছে হাইলি পলিউটেড। তো 10 ppm এর অ্যাবভ হচ্ছে হাইলি পলিউটেড, আর সেখানে একসেপ্টেবল বা সেফ হচ্ছে গিয়া 2 থেকে 4 ppm। দেন তোমরা যাচ্ছ 1 2 3 4 যাচ্ছ যে কিসে, সিওডি। আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আচ্ছা। তো সিওডিটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এতটুকু জানলা যে সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো যখন সিওডিটা জানা হয়ে যায় তখন একটা কোশ্চেন তোমাদের ফেস করতে হয় যে হোয়াই সিওডি ইজ হায়ার দেন বিওডি। তখন এই কোশ্চেনটা সামনে চলে আসে যে হোয়াই সিওডি ইজ হায়ার দেন বিওডি। এটার কারণটা হচ্ছে যে সিওডি কি করে, সিওডি হচ্ছে গিয়া বোথ অর্গানিক and inorganic, both organic and inorganic substance oxidation। মানে যেটা বিওডি হোক বা সিওডি হোক, এটার মানে তো হলো গিয়া অক্সিজেন ডিমান্ড। অক্সিজেন ডিমান্ড কেন? কারণ অক্সিজেন কি হয়ে গেছে, অক্সিজেন ফিনিশ বা অক্সিজেন ইউজড আপ। অক্সিজেন কেন ইউজ হইলো, কি কাজে ইউজ করলাম আমি কি করলাম, অক্সিজেন গেল কোথায়? অক্সিজেন আসলে অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স কি করে, অক্সিডাইজ করে। যদি পানিতে অর্গানিক সাবস্টেন্স বা ইনঅর্গানিক সাবস্টেন্স পড়ে থাকে পলিউটেন্ট হিসেবে, তাহলে সেগুলোকে বার্ন করার জন্য, ওইগুলোকে ডিকম্পোজ করার জন্য, ওগুলোকে অক্সিডাইজ করার জন্য অক্সিজেন ব্যয় হয়। তো সিওডির কাউন্ট করে হচ্ছে দুইটাই, অর্গানিক এন্ড ইনঅর্গানিকে। আর সেখানে বিওডি কাউন্ট হয় হলো
কাউন্টেড, আর সেখানে বিওডি কাউন্টেড অনলি অর্গানিক সাবস্টেন্স অক্সিডেশন, এন্ড যেটা মোটামুটি ডিফারেন্সিয়েট করে দেয় যে সিওডি কেন হায়ার দেন বিওডি। বিওডি সিওডি ইস্যুর পরে আসছে টিডিএস। টিডিএস ইস্যুতে মনে রাখতে হবে যে টিডিএস এর মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিড, এন্ড এটা অ্যাব্রিভিয়েশন হিসেবে খুবই দিবে টিচাররা যে টিডিএস, হোয়াট ইজ দ্য ফর্ম অফ টিডিএস, টোটাল ডিজলভ সলিড। ইভেন ঢাকা বোর্ড 2016 এ একটা সেটের এতে আসছে হোয়াট ইজ টিডিএস, হোয়াট ইজ টিডিএস, এন্ড স্টুডেন্ট অ্যান্সার করে দিতে টোটাল ডিজলভ সলিড। আমরা তো মার্ক দিয়ে দিচ্ছি, কি করবো আজকে আর কি বলবে। তো টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড। আচ্ছা, এই টিডিএসটা অ্যাকচুয়ালি কি সেটা একটু বুঝাই বলি। ধরো অন্য যতগুলো প্যারামিটার আছে সেগুলো দিয়ে ধরো আইডেন্টিফাই হয় যে ওয়াটারের পিউরিটি স্ট্যান্ডার্ডটা কেমন আছে, কিন্তু এখানে অনেক ট্রেস এলিমেন্ট থাকে, ওয়াটারে অনেক ট্রেস এলিমেন্ট থাকে এবং সেগুলো অনেক সংখ্যা। ওগুলোকে সব যদি আমি ক্যাটাগরি করি তাইলে আমার প্যারামিটার বানাইতে হবে আর অনেকগুলা, আর অনেক প্যারামিটার বানাতে হবে। আমি এত প্যারামিটার না বানিয়ে যাদেরকে বিওডি সিওডি দিয়ে ধরা যায় নাই, পিএইচ দিয়ে ধরা যায় নাই, যাদেরকে হার্ডনেস দিয়ে ধরা যায় নাই, তো তাদের বাকিদেরকে একসাথে করে বলতেছে টিডিএস। সো দ্যাট ওই যে অনেকগুলা মাইনিউট পার্টিকেল আছে, যা ট্রেস এলিমেন্ট আছে, তাদেরকে টুগেদার একসাথে ধরা হয়। টোটাল অর্গানিক আর ইনঅর্গানিক মিলে যত ট্রেস এলিমেন্ট আছে সবগুলোকে একসাথে বলা হয় টিডিএস। এই জন্য টিডিএস টোটাল ডিজলভ সলিড, মানে ওইটাও কি টোটাল অর্গানিক এন্ড ইনঅর্গানিক সাবস্টেন্স ইন দা ওয়াটার, ইনটু দা ওয়াটার। একটা ওয়াটারে কতটুকু অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স আছে সেইটার অ্যামাউন্টের নাম হচ্ছে তোমার টিডিএস। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা নোট দেওয়া থাকবে তোমাদেরকে আমার পক্ষ থেকে, সেটা হলো পেস্টিসাইড, ওয়াটারের পেস্টিসাইডকে তোমার টিডিএস এ ধরা হবে। পেস্টিসাইড কে কিসে ধরা হবে? টিডিএস হিসেবে ধরা হবে। পেস্টিসাইডকে টিডিএস হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখো যে পেস্টিসাইডকে টিডিএস হিসেবে ধরা হয়। স্যার টিডিএস টা আবার একটু বুঝাবেন। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল বললাম যে টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ কতটুকু সলিড ওয়াটারে, এইটা ওয়াটার, স্যাম্পল ওয়াটার। আমি বললাম যে এই ওয়াটারটার সেফটি কেমন, ওয়াটারটা সেফটি কেমন, তো তুমি বললা যে এটা ডিও দেখিত চেক করলা, বিওডি দেখলা, সিওডি দেখলা, পিএইচ দেখলা, মানে সব প্যারামিটার দেখে তুমি এটাকে সেফ বলে দিলা। তারপরে দেখা গেছে তোমার এটা খায় ডায়রিয়া হয়ে গেছে, মানে কথা আর কি, বা ইউজ করে তুমি দেখছো যে এটা সমস্যা হয়ে গেছে। তার মানে হলো যে আরো কিছু কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট গুলোকে তখন কি করা হয়েছে, একসাথে দেখা হয়, যে ওই কম্পোনেন্ট গুলোকে একসাথে দেখা হয়, আলাদা আলাদা করে দেখা হয় না। সেগুলো হচ্ছে কি মানে, অর্থাৎ ওই যে প্যারামিটার গুলা যেগুলো স্পেসিফিক প্যারামিটার, ওই প্যারামিটার বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে টিডিএস। ওই প্যারামিটার গুলোর বাইরে যারা আছে, যত যত জিনিস আছে সব মিলাই হচ্ছে টিডিএস। তোমার যদি একটা পাথরও পড়ে থাকে সেটাও টিডিএস। তোমার ওটার ভিতরে যদি একটা ধরো একটা অন্য যে কোনো একটা পার্টিকেল থাকলে সেটাই টিডিএস। এমন যেমন বললাম পেস্টিসাইড, ওয়াটারের পেস্টিসাইড, সেটাও টিডিএস। ওয়াটারের মধ্যে ধরো তোমার যে কোনো রকম একটা কিছু করে থাকলে, ওয়াটারের সাথে ডিজলভ হয়ে থাকলে, সেটা ওয়াটারে ডিজলভ হয়ে থাকলে, কোনো কিছুই যদি ওয়াটারে ডিজলভ হয়ে থাকে, সেই জিনিসটাই কি হবে, টিডিএস হবে। অর্থাৎ যেটা বিওডি না, যেটা সিওডি না, যেটা ডিও না, যেটা পিএইচ না, যেটা হার্ডনেস না, এইসব বাদ দিয়ে যা কিছু ওয়াটারের ভিতরে থাকবে, মাইনাস পার্টিকেল, ট্রেস এলিমেন্ট বলে এদেরকে, তো তারাই হচ্ছে টিডিএস।
ও টিডিএস এর পার্টে একটা জিনিস, সেটা হলো গিয়া তোমার টিডিএস এর একসেপ্টেবল, যেটা একসেপ্টেবল তা হচ্ছে লেস দেন হলো 500 ppm, লেস দেন 500 ppm, লেস দেন 500 ppm, রিমেম্বার। তাহলে একসেপ্টেবল টিডিএস কত? লেস দেন 500 ppm। এন্ড এরপরে প্যারামিটারটা হলো পিএইচ। তো এখানে আমরা পিএইচ নিয়ে তো অনেক কথা বলবো না, আমরা জাস্ট এটা একটা প্যারামিটার হিসেবে দেখবো যে পিএইচ হচ্ছে গিয়া একটা প্যারামিটার, যেটা ওয়েদার মানে এটা একটা ওয়াটার কি অ্যাসিডিক না বেসিক অ্যালকালাইন, সেটা মেজার করাটাও একটা পিউরিটি প্যারামিটার হতেই পারে। তো সেই ক্ষেত্রে তোমার এখানে জানা দরকার যে একসেপ্টেবল 6.5 থেকে 8.5, একসেপ্টেবল পিএইচ হচ্ছে গিয়া 6.5 থেকে 8.5। তোমাকে কিন্তু এটা বলা হচ্ছে না যে ওয়াটারের পিএইচ কত, তোমাকে কিন্তু বলা হচ্ছে না ওয়াটারের পিএইচ কত। আমার কথা হচ্ছে ওয়াটারের পিএইচ কত রেঞ্জের মধ্যে হলে সেটা সেফ মনে করব আমরা, সেটা একসেপ্টেবল হবে ইউজের জন্য, সেটা ইউজের জন্য একসেপ্টেবল হবে। 6.5 থেকে 8.5 যদি পিএইচ হয় তাহলে সেটা ড্রিঙ্কেবল, সেটা একসেপ্টেবল, সেটা ইউজেবল। আমরা তো ইউজেবল বলতেছি, তো দ্যাট সেটা হলো 6.5 থেকে 8.5। ওকে, the last division, contamination of arsenic, lead, chromium, cadmium, mercury. Contamination of arsenic, lead, chromium, cadmium and mercury. তো ফার্স্টে আসো আর্সেনিক। আর্সেনিক একটা এলিমেন্ট যেটার অ্যাটমিক নাম্বার 33। আর্সেনিক 33, এইটা নিয়ে যেটা কথা বলা, প্রথম কথা হচ্ছে যে এটা হাউ টু ইনকর্পোরেট ইনটু ওয়াটার, এটা কিভাবে ইনকর্পোরেট করে ইনটু ওয়াটার, আর্সেনিক কি করে ইনকর্পোরেট করে ইনটু ওয়াটার। এটা মেইনলি হয় টিউবওয়েলের সাহায্যে, এটা মেইনলি হয় হলো টিউবওয়েলের সাহায্যে হয়। হাউ টু ইনকর্পোরেট ওয়াটার ইনটু ইনকর্পোরেট আর্সেনিক ইনটু ওয়াটার, আর্সেনিক কিভাবে ইনকর্পোরেট করে সেটা হচ্ছে টিউবওয়েলের সাহায্যে। টিউবওয়েল মেইনলি যেটা করে সেটা হলো গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে লিফট করে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং হয়, ঠিক না? তো টিউবওয়েল কি করে? আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে লিফট করে। তো তখন কি হয়? আন্ডারগ্রাউন্ড ওয়াটারের এক্সেসিভ ইউজের কারণে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের এক্সেসিভ ইউজের কারণে যে সারফেস লেভেলটা যার উপরে রক থাকে, এই ওয়াটারের এক্সেসিভ লিফটিং এর কারণে ওয়াটার লেভেলটা নেমে যায়। যখন ওয়াটার লেভেলটা নেমে যায় তখন এই যে রকগুলাতে তখন কি হয়? রকগুলা ব্রেকিং হয়, রকে ফাটল ধরে, রক ভেঙে যায়, ব্রেকিং হয়, এই পাথরগুলো ভেঙে যায় মাটির নিচে। ভেঙে গেলে তখন কি হয়? এইগুলোর মাঝে মাঝে গ্যাপ তৈরি হয়, ভ্যাকুয়াম তৈরি হয়। এই পাথরের ফাঁকে তখন ভ্যাকুয়াম তৈরি হয়, বাতাস ঢুকে যায়, যখন এয়ার ঢুকে যায়, ভ্যাকুয়াম তৈরি হয়, এয়ার ঢুকে যায়। তো ওই এয়ারের মধ্যে এই রকের ভিতরে থাকে আর্সেনিক আর বাতাসের অক্সিজেন। আর্সেনিক অক্সাইডে কনভার্ট করে দেয়। আর্সেনিকটাকে কি করে দেয়? আর্সেনিক অক্সাইডে কনভার্ট করে দেয়। যখন আর্সেনিক অক্সাইডে কনভার্ট হয় তখন সেটা পানিতে ডিজলভ হয়ে যায়। আর্সেনিক অক্সাইড হিসেবে তখন সেটা পানিতে ওয়াটারে ডিজলভ হয়।
এন্ড ওয়াটারে ডিজলভ হওয়ার পরে যখন আমরা টিউবওয়েল দিয়ে ওয়াটার লিফট করি তখন কি হয়, এই ওয়াটারের সাথেই আর্সেনিক চলে আসে। এইভাবে ওয়াটারের মধ্যে আর্সেনিক ইনকর্পোরেট করে। আর্সেনিক ইনকর্পোরেট করে। আর্সেনিকের যেটা মেইন ডিজিজ সেটা হলো ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, আর্সেনিকের যে ডিজিজ, আর্সেনিকের ডিজিজ যেটা সেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ, তাহলে ডিউ টু আর্সেনিক যে ডিজিজটা হয় সেটা হলো ব্ল্যাক ফুট ডিজিজ। ডিউ টু আর্সেনিক যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। মনে রাখতে হবে যে আর্সেনিক C+টা হচ্ছে পয়জনিক, ইজ পয়জনার। আর্সেনিক যেটা C+, ওইটা পয়জনার। আমরা জিজ্ঞাসা করবো যে হুইচ ফর্ম অফ আর্সেনিক ইজ পয়জনাস। আর্সেনিক C+ আয়ন যেটা ওটা হচ্ছে পয়জনাস। আর্সেনিক C+ আয়ন হচ্ছে পয়জনাস, রিমেম্বার। অ্যাকসেপ্টেবল, মনে রাখবা এটা নিয়ে বেশ কিছু ঝামেলা হবে। এক হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার, এটা হলো WHO প্রেসক্রিপশন। WHO এর প্রেসক্রিপশন বা WHO স্ট্যান্ডার্ড হচ্ছে 0.01। তবে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 0.01। ওয়ার্ল্ড ওয়াইড 0.01 মিলিগ্রাম পার লিটার WHO স্ট্যান্ডার্ড। বাট এক সময় আনসার পাবা 0.05 মিলিগ্রাম পার লিটার। এইটাও WHO সাজেস্ট রিকমেন্ডেশনই, তবে ওটা হলো বাংলাদেশ। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড 0.01 মিলিগ্রাম পার লিটার অ্যাকসেপ্টেবল, কিন্তু বাংলাদেশের জন্য 0.05 মিলিগ্রাম পার লিটার হচ্ছে অ্যাকসেপ্টেবল। তো এই দুইটা ভ্যালুই কারেক্ট হবে, 0.01ও কারেক্ট হবে, কিন্তু যদি দেখা যায় বাংলাদেশ মেনশন করা তাহলে বুঝবা 0.05টা কারেক্ট হবে। আর বাকি যে রইল লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, মার্কারি, ঠিক আছে। তো এরা তোমার এদেরকে বলা হয় হলো হ্যাভি মেটাল। এরা হলো হ্যাভি মেটাল, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, মার্কারি। লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, মার্কারি এদেরকেই কনসিডার করা হয় হচ্ছে হ্যাভি মেটাল। অর্থাৎ ভাইবো না যে হ্যাভি বলে হ্যাভি মেটাল। এরা এমনিতে হলো হ্যাভি মেটাল ইন ফুড চেইন। এরা হচ্ছে হ্যাভি মেটাল ইন ফুড চেইন। এরা হচ্ছে হ্যাভি মেটাল ইন ফুড চেইন। তাহলে তোমাকে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ হ্যাভি মেটাল অফ ফুড চেইন, তাহলে আউট অফ দেম অ্যান্সার হুইচ অফ দ্য ফলোইং ইজ হ্যাভি মেটাল ইন ফুড চেইন। তাহলে অপশন লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম আর মার্কারি। তাহলে হ্যাভি মেটাল ইন ফুড চেইন, ফুড চেইনের হ্যাভি মেটাল এরা। এদের সম্পর্কে জানতে হবে যে এদের সোর্স কি, এদের সোর্স কি এটা জানতে হবে। যেমন ক্রোমিয়ামের এক কথা যদি বলি, ক্রোমিয়ামের একটা সোর্স হচ্ছে ট্যানারি, ট্যানারি ওয়েস্ট। তাহলে এরকম ভাবে লেডের সোর্স আছে ব্যাটারি, ক্যাডমিয়ামের সোর্স আছে পেইন্ট, মার্কারির সোর্স, এরকম ভাবে সোর্সেস আছে। জানতে হবে এদের সোর্স কি, কোন কোন সোর্স থেকে এদের এমিশন হয়, কোন কোন সোর্স থেকে এদের প্রোডাকশন হয়। সেকেন্ড হচ্ছে যে যেটা জানতে হবে এদের সোর্স জানতে হবে, এন্ড এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এদের তোমার ডিজিজ গুলা, এদের যে ডিজিজ, এই ডিজিজ গুলা জানতে হবে। যে ক্যাডমিয়ামে কি সোর্স দিয়েছেন এটা? পেইন্ট, হ্যাঁ পেইন্ট, হ্যাঁ মানে এগুলো মেনশন করলাম আর কি, আমার নোটে মেনশন করা থাকতে পারে, আদারওয়াইজ বইতে
ব্যাটারি, ট্যানারি ওয়াশ, পেইন্ট, এরকম ভাবে সোর্স, বিভিন্ন সোর্স দেওয়া থাকবে। সোর্স গুলো জানতে হবে, সোর্স জানতে হবে, এন্ড তাদের ডিজিজ জানতে হবে, যেগুলো এমসিকিউর জন্যই বেসিক্যালি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্যই এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু একবার 2017 ঢাকা বোর্ড আমাদেরকে মোটামুটি একটু আপসেটই করছিল সেবার। স্টুডেন্টদের একটা নর্মাল এক্সপেকটেশন থাকে যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কোশ্চেন আসলে কাজ করবে, সেইবার এমন একটা কাজ করছে যে স্টুডেন্টরা আর সেই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কোশ্চেনটা প্রাপ্তি করতে পারে নাই। কারণটা হলো সেইবার যে স্টেম দিছিল, সেই স্টেম একটা ইকোসিস্টেমের স্টেম দিয়ে দিছে, এন্ড সেই স্টেম থেকে এমন একটা কাজ করতে দিছে যে কাজটা পরবর্তীতে আমরা যখন বোর্ডে যা কথা বললাম যে এটা তো আমরা স্টুডেন্টদেরকে ইউজুয়ালি করাই না, বা এটা তো করানোর কথা ছিল না। তারপরে পরবর্তীতে আর দেয় নাই, আগেও দেয় নাই, এরপরে আর পরবর্তীতে আর দেয় নাই। সেইবার আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করছিল যে ওইবারই জানতে চাইছিল যে বিওডি তোমার কিভাবে ডিটারমিন করা হয়, মানে ইট ইজ কোয়াইট কমপ্লেক্স একটা ব্যাপার যে বিওডি কিভাবে ডিটারমিন করা হয়। তো এটা একটা কোয়াইট কমপ্লেক্স একটা ব্যাপার ছিল। আর তার সাথে কি দিছিল, সেইবার ক্যাডমিয়াম এন্ড ক্রোমিয়াম ছিল হচ্ছে মেনশন করা ইকোসিস্টেমে, এন্ড বলতেছিল যে এদের মানে কন্টামিনেশনটা, এদের কন্টামিনেশন। তো ঠিক আছে, ওইটা তো আমরা কিছু না হলেও আলোচনা করছি, কিন্তু কি পছন্দের একটা জায়গা হইল এটা যে এদের কন্টামিনেশন নিয়ে লিখলে কি লিখবো বা কয় নাম্বারের জন্য। তার কারণে 2017 মোটামুটি এই সেটটা বলতে গেলে মানে অনেককেই খুব ডিসঅ্যাপয়েন্ট করছে, কারণ সবাই আশা করে যে এই চ্যাপ্টার থেকে আসতে পরে পারি। তো যাই হোক, এমনটা হয়েছিল। দেখো রেফারেন্সে বলে দিলাম যে এটা সিকিউতেও আসছিল, আদারওয়াইজ সিকিউতে আসার পসিবিলিটি কম থাকে, এগুলা এমসিকিউতেই দেয়। দেওয়া মানে হচ্ছে যে সোর্স জানা আর হচ্ছে যে ডিজিজ কি কি। যেমন স্পেশালি একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে, একটা ডিজিজের নাম তোমরা দেখবা, সেই ডিজিজটাকে বলা হচ্ছে ইতাই ইতাই ডিজিজ। ডিজিজটার নাম হচ্ছে ইতাই ইতাই ডিজিজ, ইতাই ইতাই ডিজিজ, এবং সেই ডিজিজটা হয় হচ্ছে বিকজ অফ ক্যাডমিয়াম। ওটা হয় হচ্ছে বিকজ অফ ক্যাডমিয়াম। এই যে একটা স্পেশাল মানে ইতাই ইতাই ডিজিজ হয় কিসের জন্য, কোনটা কোন কোন মেটালের জন্য বা কোন এলিমেন্টের জন্য, তা হচ্ছে ক্যাডমিয়াম। এইরকমটা আর কি আমি বুঝাতে চাচ্ছি যে এরকম কিছু মেনশন করা আছে, তো এইভাবে আর কি জানতে হবে ব্যাপারটা। ওকে, সো কমিটমেন্ট অনুযায়ী 9টা বাজে, এন্ড আমারও